محمدا رسول জুলাই একটি জাতির পুনর্জাগরণের উপাখ্যান। শত সহস্র মানুষের আত্মত্যাগ, অগণিত মানুষের রক্তে লেখা নতুন ইতিহাস। ফ্যাসিবাদের লজ্জাজনক পতনের মাধ্যমে যে ইতিহাসে ঘটে নতুন সূর্যোদয়। দেশের প্রতিটি রাজপথ আর অলিগলির দুধারের দেয়ালে মলিন হয়ে যাওয়া গ্রাফিতি কিংবা দেয়াল চিত্রগুলো আজও সেই নিকট অতীতের সাক্ষী। বাতাসে কান পাতলে আজও শোনা যায় সেই বজ্রকণ্ঠের প্রতিধ্বনি, অথবা অতীত ও আগামীর সকল তাবেদারদের প্রতি ধিক্কার মাখা কণ্ঠে। পাঁচ আগস্ট নিশীথের প্রগাঢ় আধার পেরিয়ে বাংলাদেশের বুকে নেমে আসে সুবহে সাদিক। স্বৈরশাসক শেখ হাসিনা তার কিবলা দিল্লিতে পালিয়ে যায়, কিন্তু বিজয় প্রভাতেও আকাশে জমেছিল কালো মেঘ। কোথাও কোথাও তখনও চলছিল বুলেটের বৃষ্টি। আওয়ামী সন্ত্রাসী এবং তাদের পোষা র্যাব ও পুলিশ বাহিনীর জিভে তখনও রক্ত পিপাসা অবশিষ্ট ছিল। তাদের সেই শেষ মরণ কামড়ের শিকার হয় নতুন ভোরের রোদ পোহাতে রাজপথে নেমে আসা নিরীহ ছাত্র জনতা। রাজধানী ঢাকার চানখারপুল এলাকায় গুলিবিদ্ধ হওয়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের সাথী হাবিবুল্লাহ হামিম তাদেরই একজন। এক পা দু পানা দিতে আর কি আমার শরীরে লেগে যায়। কারেন্টের শর্ট লাগে না, অনেক উচ্চ গতিতে শর্ট লাগছে, চরম ভাবে শর্ট লাগছে, একদম একদম পড়ে গেছে। পড়ার সাথে সাথে আমার নাড়ি বুড়ি গুলো বেরিয়ে গেছে। আমি তো অবাক হয়ে গেছি, আল্লাহ এই অবস্থা কেন? আমার হাতে বাঁচতেছে এগুলো, পরে হাত আর লাড়াতে পারতেছি না। আমার রিয়েকশন তো আমার সামনে তো ধরেন কান্না করে না, লোকায় লোকায় কান্না করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? হ্যাঁ, নামাজ তো এমনি এখন সবাই ঢাকা মেডিকেলের দ্বিতীয় গেট দিয়ে বের হই। মোটামুটি ভালোই প্রস্তুতি নিয়ে গেছি, ব্যাগে ব্যান্ডেজ নিয়ে গেছি, তারপরে পেস্ট নিয়ে গেছি, ম্যাচ নিয়ে গেছি। যখন টেস্টাল মারছিল আগুন নিয়ে কি চোখে লাগাইতেছি, কিছু দেখতেছি না, অবস্থা খুবই খারাপ। সবাই বলতেছে চলেন যে আমরা আগাবো। আমি মোটামুটি সামনে ছিলাম। আমরা যখন সামনে আগাচ্ছিলাম চাঙ্কাপুর মোড় থেকে আমাদের দিকে সরাসরি রাইফেল ছুটতেছে, 2-3টা ছুটছে। কোথায় লাগছে দেখি নাই, তবে আমার পাশে যে জন লাগছে আর কি, তার এদিক দিয়ে বেরিয়ে গেছে। আমি একদম অবাক হয়ে গেছি। ওই যে টিউবওয়েলে যেরকম পানি পড়ে না, ওরকম ব্লিডিং হচ্ছিল, তার দুই দিকে অনেক ব্লিডিং হচ্ছিল। ওনাকে ধরছিল, অনেক স্বাস্থ্যবান ছিল তো, তাকে মানে আনতে পারতেছি না। আর আমারও শরীর খাপা খাপা শুরু হয়ে গেছে, এই অবস্থা, অনেক ব্লিডিং, চারিদিকে অনেক ব্লাড। পরে ওনাকে ধরতেছি, টানতেছি, আসতেছে না, উনি স্পট ডেড, ওই জায়গায় শেষ। তারা এলোপাথারি গুলি ছুটতেছে, কখন জানি গায়ে লেগে যাবে, এই জন্য আমি এক পাশে চলে যাচ্ছিলাম। এক পা দু পা দিতে আর কি আমার শরীরে লেগে যায় বলে। 5ই আগস্টে আমরা মূলত পরিবাগের এই পিজি হসপিটালের পাশে এই জায়গাটায় ছিলাম। তো যেহেতু সকাল থেকেই কারফিউ ছিল,
মসজিদে বারবার এলান দেওয়া হচ্ছিল যেন কেউ বের না হয়। তারপরেও এখানে অসংখ্য ভাইয়েরা আমরা এখানে অবস্থান গ্রহণ করি এবং সেনাবাহিনীরা এখানে ছিল। কোনো অবস্থায় সেনাবাহিনীরা আমাদেরকে বের হতে দিচ্ছিল না। পরে একটা পর্যায়ে ইন্টারনেট বন্ধ হলো এবং বন্ধ হওয়ার পরে আমরা সামহাও বিভিন্ন জায়গা থেকে খোঁজ পাচ্ছিলাম যে কিছু একটা হচ্ছে। আমরা যেটা জানছিলাম যে শাহবাগের চারদিকেই অসংখ্য ভাইয়েরা এখানে অবস্থান করলেও কাউকে শাহবাগে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আমরা জানতে পারলাম যে উত্তরা থেকে সবাই ব্যারিকেড ভেঙে চলে আসছে এবং একই জায়গায় আমরাও সেনাবাহিনীর ব্যারিকেড ভেঙে আমরা শাহবাগে সবাই চলে আসি এবং শাহবাগের আশেপাশে যারা ছিল প্রত্যেকেই শাহবাগে এসে অবস্থান গ্রহণ করি এবং আমরা তখনই জানতে পারি যে সেনাবাহিনীর প্রধান হলো সংবাদ সম্মেলন করবেন। চকবাজার থানার অর্থ সম্পাদক হাবিবুল্লাহ হামিম তারা চাঙ্গারপুলের দিকে অবস্থান নিয়েছিল এবং তারা যখন চাঙ্গারপুলে ছিল তাকে গুলি করা হয়। গুলি করে তার কোমরের একদিক থেকে গুলি ঢুকে আরেক দিক দিয়ে সেই গুলিটা বের হয়ে যায়। পুলিশ রাগাইতেছে, আমি একজনের পা ধরে ফেলছি, সবাই চলে যাচ্ছে, একজনকে ধরছি, উনি আমাকে এরকম টেনে টেনে নিয়ে যাচ্ছে। তা আমার পেটের যে নাড়িবুড়িগুলো ছিল তো ওখানে পড়ে থাকছে অনেকেই, পরে ওখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। আমি তো যাওয়ার অবস্থায় যখন ছিলাম তখন তো ভাবতেছি হয়তো এটাই শেষ মুহূর্ত আমার। তখন আমি শাহাদত পড়া শুরু করলাম। শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে। 14 জুলাই সন্ধ্যাবেলা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? ক্ষমতার অহংকারে ফেটে পড়া শেখ হাসিনার অপমানজনক বক্তব্যের বিরুদ্ধে ফুঁসে উঠল দেশের বিশ্ববিদ্যালয়গুলো। অধিকারের আন্দোলন থেকে ঘটনা প্রবাহিত হয় আত্মসম্মানের প্রশ্নে। রাতের অন্ধকার চিরে আসে এক স্লোগান, এই স্লোগান আর কোনো একক দাবির মধ্যে সীমাবদ্ধ থাকেনি, পরিণত হয়েছিল একটি গণ অভ্যুত্থানের ইশতেহারে। এই আন্দোলনের প্রতিটি বাঁকে বাঁকে ছাত্র জনতার কাঁধে কাঁধ মিলিয়ে সক্রিয় ভূমিকা পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ঢাকা মহানগর পূর্বের নেতাকর্মীরা ছিল অগ্রবর্তীদের অন্যতম। রাজপথে তাদের প্রতিরোধ ও বুদ্ধিবৃত্তিক পদক্ষেপ আন্দোলনকে বেগবান করেছিল শুরু থেকেই। জুলাই বিপ্লবের সবচেয়ে ক্রুশাল সময়গুলোতে বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্ব শাখা অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং আমি এই কথাটা সবসময় জায়গায় বলার চেষ্টা করি, ইসলাম ছাত্র শিবির ঢাকা মহানগর পূর্বের প্রতি আমরা আজীবন কৃতজ্ঞ থাকব। যখন ছাত্রলীগের সন্ত্রাসীরা 15 জুলাই আমাদের উপর হামলা করে আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, যখন আমরা হাসপাতালে গিয়েছিলাম, হাসপাতালে ইমার্জেন্সি ইউনিটে ছাত্রলীগের সন্ত্রাসীরা লাঠি সোঁটা নিয়ে আমাদের ভাই বোনদের উপর হামলা করেছে এবং ওই সময় সবাই হতাশ হয়ে পড়ছে, এখন তাহলে আন্দোলনের ভবিষ্যৎ কি? আমরা তখন ডিটারমাইন হয়েছিলাম যে এই ছাত্রলীগ সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে হামলা করেছে, রক্তাক্ত করেছে, তাদেরকে আমরা ছাড় দিব না। শিক্ষার্থীদের কণ্ঠে তখন ভয়ের কোনো আভা ছিল না, ছিল শুধু প্রতিবাদের হুঙ্কার। 15 জুলাইতে আমাদের আফনান সাবিক তারপরে শাহেদ ভাইরা যখন আক্রান্ত হন সিভিয়ার, তখন তাদেরকে নিয়ে এবং অন্যান্য শিক্ষার্থীদেরকে নিয়ে তো ঢাকা মেডিকেলে চলে যাওয়া হয় এবং ঢাকা মেডিকেলে যাওয়ার পরে আমরা যখন তাদেরকে নিয়ে যাই, সেখানেও ছাত্রলীগের যে টোকাই বাহিনী তারা সেখানেও হাসপাতালে যেও আক্রান্তদের উপরে আবারও আক্রমণ করে। এজন্যই ইসলামী ছাত্র শিবিরের একটা গ্রুপ আমরা সেখানে পাঠাই। আমি মূলত এখানে মহানগর দক্ষিণ এবং মহানগর পূর্বকে এঙ্গেজ করি, তাদেরকে বলি যে ওখানে যদি ছাত্রলীগের কেউ থাকে তাহলে আপনাদের কাজ হলো তাদেরকে পিটাই সেখান থেকে বের করে দেয়া। 15 তারিখ আমাদের ঢাকা মহানগরে যারা আমরা পরামর্শ সভার সদস্য ছিলাম তাদের একটা পাঠচক্র ছিল গাজীপুরে, কেন্দ্রীয় সভাপতির পাঠচক্রে উপস্থিত থাকা অবস্থায় আমাদের কাছে খবর আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ বিভিন্নভাবে আক্রমণ করছে। তো কেন্দ্রীয় সভাপতি অনেকগুলো বিষয় সমন্বয় করলেন এবং এক পর্যায়ে ঢাকার আশেপাশে যারা ছিলেন তাদেরকে নিয়ে দাবি মুখে যেতে বললেন এবং আমাদেরকে ওই সময় তড়িঘড়ি করে পাঠচক্র শেষ করে কেন্দ্রীয় সভাপতি ঘোষণা দিলেন সকলে যেন আমরা একযোগে দাবির মুখে যাই এবং সেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের সন্ত্রাসী হামলা থেকে সেভ করি।
তখন মনে হয় খিলগাঁও কি পল্টনের দিকে আছি। তো বললেন খুব দ্রুত অ্যাকশনে যাও, তোমার জনশক্তি যারা আছে তাদেরকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে মুভ করো। এরপরে আমরা সেখান থেকে যখন চাঙ্গারপুলের দিকে আসি তখন জানতে পারি যে শহীদুল্লাহ হলের দিকে ছাত্রলীগের টোকাই বাহিনীরা আক্রমণ করছে। ভাই আপনার মনে আছে কিনা যে হচ্ছে 15 জুলাই সর্বপ্রথম এই শহীদুল্লাহ হল থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা হয়েছিল এবং পরবর্তীতে তারা যখন হামলা করতে আসে এই ছাদ থেকেই স্টুডেন্টরা প্রতিহত করছিল। ছাত্রলীগ যখন ঢাকা মেডিকেল মোড় থেকে আমাদের স্টুডেন্টের ছাদের উপর ঢিল ছোড়া শুরু করে তখন হচ্ছে আমাদের এই ছাত্র সংসদ রুমের কাজগুলো ভেঙে ভেঙে পড়ে গেছে, যেগুলো এখনো নিচে পড়ে আছে, এই ছাদের উপরে পড়ে আছে এখনো। যেটা মনে পড়ে যে আওয়ামী লীগ ফ্যাসিস্টদেরকে ছাত্রলীগকে প্রতিহত করা এই শহীদুল্লাহ হল থেকেই শুরু হয়। হ্যাঁ, এবং পরদিনও হচ্ছে অমর একুশ হলের সামনে থেকে মহানগর পূর্বের লোকজন হলে আসতেছিল বা ক্যাম্পাসের মধ্যে ঢুকতেছিল, আমরা সবাই চেক করতেছিলাম আন্দোলনে যুক্ত হওয়ার জন্য আর কি। বিকেলবেলা থেকে রাত অবধি এই চাংখারপুল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল এবং এদিকে শহীদ মিনার, এদিকে দুয়েল চত্বর পর্যন্ত আমাদের যে একটা অপারেশন চলেছিল ছাত্রলীগের বিরুদ্ধে, আর এই অপারেশনে তো আল্লাহ তাআলাই আমাদের একমাত্র সহায়, এর জন্য নাম দিলাম অপারেশন হাসবুনাল্লাহ। ওই সময় আমরা আনুষ্ঠানিক ঘোষণা দিই নাই, কিন্তু আমাদের সকল জনশক্তিকে এই আন্দোলনে আমরা সম্পৃক্ত করেছি। ষোলো তারিখ বাদ ফজর আমাদের একটা মিটিং ডাকা হয়। এই মিটিং এর সিদ্ধান্ত হলো আজকে আমরা সরাসরি ছাত্র শিবিরের নামে আমরা একটা প্রোগ্রাম করব মতিঝিলে। যে মিছিলে মহানগর পূর্বের ভাইরা সম্পৃক্ত ছিলেন। মিছিলটা শেষ করার পরে আমরা বিভিন্ন জায়গায় ডেপ্লয় করে দিই, যে একটা অংশকে সায়েন্স ল্যাব এলাকায় যে কর্মসূচি ছিল সেখানে সম্পৃক্ত করি। আমাদের টার্গেট ছিল যে ওইখান থেকে একটা মিছিল নিয়ে ঢাকা কলেজ, সিটি কলেজ সহ তারা ক্যাম্পাসে প্রবেশ করবে। 16 তারিখে আমরা শহীদ মিনারে এই অবস্থান গ্রহণ করি এবং একই সময়ে টিএসসির দিকে কিন্তু ছাত্রলীগের একটা তারাও একটা জমায়েত রাখে। বিভিন্ন দেশীয় অস্ত্র আমরা তাদের হাতে দেখতে পাই, বিভিন্ন ছবি ফুটেজে দেখতে পাই। চাংখারপুলের দিক থেকে কিন্তু হাজী সেলিমের বাহিনী এবং আওয়ামী লীগ, যুবলীগের একটা গুন্ডা বাহিনী তারাও ক্যাম্পাসে আক্রমণ করতে আসার চেষ্টা করে। সেই অবস্থায় আমরা ঢাকা মহানগর পূর্ব, ঢাকা বিশ্ববিদ্যালয় এছাড়াও অন্যান্য মহানগর তারা মিলে আমরা চাংখারপুল অবস্থান করি। চাংখারপুল দিয়ে কোনো হাজী সেলিমের টোকাই বাহিনী কাউকে আমরা ঢুকতে দেইনি। 16 জুলাই আঁকা হয় রক্তাক্ত বাংলাদেশের এক ছবি। রংপুরে আবু সাইদ সহ শহীদ হন 6 জন সংগ্রামী। এর প্রতিবাদে সারা দেশের মতো যথারীতি ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একদিকে জাতীয় শহীদ মিনারে জমায়েত হয় শিক্ষার্থীরা, বিপরীতে টিএসসিতে জড়ো হয় সন্ত্রাসী ছাত্রলীগ। চানখারপুল পরিণত হয় রক্তাক্ত কারবালায়। আন্দোলনকারীদের উপর হামলে পড়ে সন্ত্রাসী গোষ্ঠী ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ও অমর একুশে হল এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ঢাল হয়ে দাঁড়ায় ছাত্র শিবির, ঢাকা মহানগর পূর্বের নেতাকর্মীরা। সাদিক কায়েম ভাই আমাকে ফোন করেন যে যেহেতু ভিতরে ছাত্রলীগের গুন্ডারাও আছে এবং বারবার থেকে আক্রমণ হচ্ছে, এখানে কিছু লাঠি সোরা দরকার। তো পরবর্তীতে আমি আবার বংশাল এবং চাঙ্গারপুলে আমাদের যারা আছেন তাদের সাথে যোগাযোগ করি। 2টা সিএনজিতে বস্তায় বস্তায় আমরা লাঠি নিয়ে আসি। এই লাঠি, স্টাম্প এগুলো আমরা চাঙ্গারপুল থেকে শুরু করে শহীদ মিনারে যারা আন্দোলনরত ছিল সকলের মাঝে এগুলো আমরা বিলিয়ে দিই এবং তারা এই লাঠিগুলো হাতে নিয়ে একটা মানসিক একটা বল পায় এবং এরপরেই শহীদ মিনার থেকে একটা মিছিল নিয়ে আমরা বের হই। এবং ওই সময় ছাত্রলীগ সন্ত্রাসীরা বহিরাগত নিয়ে এসে ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে অবস্থান করছিল এবং দফায় দফায় হামলা করছিল। তখন মহানগর পূর্বের মোজাফফর ভাই সভাপতি ছিলেন, আসিফ আব্দুল্লাহ ভাই সেক্রেটারি ছিলেন, তাদের সাথে আমরা কথা বলি এবং আমাদের প্ল্যান ছিল মাগরিবের পরে আমরা একটা প্রতিরোধ গড়ে তুলবো। ছাত্রলীগের যে সন্ত্রাসীরা, যুবলীগের যে সন্ত্রাসীরা ক্যাম্পাসে এসে আমার ভাই বোনদেরকে হামলা করছে, আমরা তাদের সবাইকে ক্যাম্পাস ছাড়া করব এবং প্রত্যেকটা হল আমরা ছাত্রলীগ মুক্ত করব। আপনি জানেন যে 16 তারিখ রাতেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে ছাত্রলীগকে চূড়ান্তভাবে ছাত্রলীগকে মেরে বের করে দেওয়া হয়।
17 তারিখের কর্মসূচি ছিল শহীদদের গায়েবানা জানাজা।